প্রিয় দর্শক, এটিএন বাংলার নিয়মিত আইন বিষয়ক আলোচনা অনুষ্ঠান ল অ্যান্ড অর্ডারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি ব্যারিস্টার এইচ.এম. সঞ্জিত সিদ্দিকী। আজকে আমাদের আলোচনার বিষয় 2026 সালে প্রণীত সাইবার সুরক্ষা আইন। এই আইনটি নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী শেখ আবদুল্লাহ নাসির। অ্যাডভোকেট নাসির, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। আপনার সাথে সাথে আপনাদের মাধ্যমে এটিএন বাংলার সকল দর্শকদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি এবং এই অনুষ্ঠান দেখার জন্য অভিনন্দন। প্রথমে 2006 সালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনটি প্রণয়ন হয়। পরবর্তীতে আমরা দেখেছি 2018 সালে আইনটি সংশোধন করে ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়। তারপরে 2023 সালে আবার আরেকটি আইন করা হয়। 25 সালে সাইবার সুরক্ষা অধ্যাদেশ করা হয় এবং বর্তমানে 26-এ যে আইনটি প্রণীত হলো সাইবার সুরক্ষা আইন। এই যে 2006 থেকে 2026 পর্যন্ত এই যে আইনের বিভিন্ন সংশোধন হলো, এটির কি প্রয়োজনীয়তা ছিল? আসলে বাংলাদেশ সরকারের এবং আইন প্রণেতাদের একটা মূল উদ্দেশ্য ছিল যে সাইবারের মাধ্যমে, ডিজিটালের মাধ্যমে যে অপরাধগুলো হয়, যে অন্যায়গুলো হয়, সে অন্যায়গুলো রোধ করা এবং এই অন্যায় শনাক্ত করে বিচার করা, বিচারের আওতায় আনা। এইটা দেখে সময় 2006 থেকে এই আইনটা শুরু হয়। 2018-তে ডিজিটাল নিরাপত্তা আইন হয়। 2023-এ ডিজিটাল নিরাপত্তা আইন 2023-এ হয় এবং পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার 2025-এ সাইবার নিরাপত্তা সুরক্ষা অধ্যাদেশ জারি করেন। সেইটাকেই পরবর্তীতে সংসদ 2026-এ 10ই এপ্রিল এটা আইন হিসাবে সংসদে পাশ করে এবং এই আইনটি কার্যকর হয় 21শে মে 2025 থেকে। এইভাবেই আইনটা পাশ করা হয়। 2006 সালে যখন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ছিল, যেটিকে আমরা ইংরেজিতে বলি ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি অ্যাক্ট, এটির কিন্তু অনেক সমালোচনা ছিল। আইনটি যখন প্রণয়ন হয়েছে তখন থেকে, বিশেষ করে গণমাধ্যম থেকে শুরু করে বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো বলছিল যে এটি মানুষের যে বাক স্বাধীনতা রয়েছে এটিকে আসলে খর্ব করবে। বিশেষ করে 57 ধারা সম্পর্কে একটি ছিল। পরবর্তীতে আমরা দেখেছি যে 2018 সালে যখন আইনটি নতুন আইন করা হয়, ডিজিটাল নিরাপত্তা আইন, সেটি নিয়েও কিছু আলোচনা ছিল। বিশেষ করে কিছু কন্ট্রোভার্সিয়াল ধারা ছিল, যেমন যেগুলো ছিল যে আইন শৃঙ্খলা অবনতি হলে, যদি সাইবার স্পেসে কেউ কিছু বলার ফলে যদি আইন শৃঙ্খলা অবনতি হয়, এটি একটি অপরাধ হবে। তাছাড়া আমরা দেখছি যে সাইবার স্পেসে মানহানি হলে এটিও একটি অপরাধ হিসেবে ধরা হয়েছিল। এগুলোর বিষয়ে আপনার মতামত জানতে চাচ্ছি। আসলে আপনি দেখবেন যে 2006-এ যে আইনটি হয়, তথ্য প্রযুক্তি আইন, এই আইনটির মধ্যে অনেকগুলো দোষ ত্রুটি ছিল। এই আইনটি ছিল মূলত সরকারের বিরুদ্ধে। যদি কোনো বাক স্বাধীনভাবে কেউ কথা বলতে যায়, যেটা দেখবেন 57 ধারায় সাংবাদিক মত প্রকাশ করতে যায়, সেখানে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। যেটা সংবিধান আমাদেরকে অনুমতি দিয়েছে, আমাদের বাক স্বাধীনতা, সেইখানে সংবিধানকে তারা অরক্ষিত করে, কুক্ষিগত করে মানুষের উপরে মানুষের সঠিক মতামত প্রকাশ করার উপায়গুলো বন্ধ করে দেয়। এই বিষয়ে আন্তর্জাতিক মাধ্যমেও বিভিন্নভাবে এটা সমালোচনা হয়েছে। এক পর্যায়ে পরবর্তীতে সংশোধন করে ডিজিটাল নিরাপত্তা আইন করা হলো। কিন্তু সেটিরও কিন্তু আসলে 2006 সালের আইন থেকে 2018-তে যে আইনটি আসলো, কোনো মৌলিক পরিবর্তন কিন্তু আসলে আনা হয়নি। না, ওইটা হচ্ছে একটা আইসোলেটেড ছিল, যে দেখানোর মতো। কিন্তু আসলে প্রতিটা বাড়ি একই দেখা গেছে। 2023 পর্যন্ত সমালোচিত হয়েছে এবং এই আইনটি পরবর্তীতে 2025-এ আইসা বাতিল করা হয়, রহিত করে অধ্যাদেশ জারি করে। 2026 সালের যে নতুন আইনটি সাইবার সুরক্ষা আইন, এই আইনে যদি কোনো ব্যক্তি কোনো কম্পিউটার সিস্টেমে যদি বেআইনিভাবে প্রবেশ করে বা তথ্য অবকাঠামোতে যদি বেআইনিভাবে প্রবেশ করে, এর জন্য কি শাস্তির বিধান রাখা হয়েছে? এখানে যেটিকে আমরা হ্যাকিং বলে থাকি। হ্যাকিং যেটাকে বলি আমরা, এটা হচ্ছে 17 ধারায় বলা আছে যে যদি কোনো ব্যক্তি সফটওয়্যার ডেভেলপার বা এআই দিয়ে, কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে যদি বেআইনিভাবে কোনো পরিকাঠামোতে প্রবেশ করে এবং সেখানে ক্ষয়ক্ষতি করে বা আপনার পরিবর্তন ঘটায় কোনো তথ্যের, এবং এই বিষয়ে এখানে সাজার কথাও বলা আছে। এখানে দুইটা সাবসেকশন আছে। একটা হলো 17-1 ক, যেটার অপরাধ বলা হয়েছে 17-2 কয়ে, যে সেটা এই ধরনের যদি বেআইনিভাবে প্রবেশ করে তাহলে সেখানে 5 বছর সর্বোচ্চ সাজা এবং
50 লক্ষ টাকা জরিমানার বিধান আছে এবং জি। 17-র 1-এর ক্ষয়ে যেটা, এটা 17-র 2-এর ক্ষয়ে সাজাটা আছে। এখানে বলা আছে যে আপনার 7 বছর সর্বোচ্চ সাজা এবং 1 কোটি টাকা সর্বোচ্চ জরিমানার বিধান রাখা হয়েছে। এই কারণেই যাতে এইখানে কেউ এইভাবে অন্যায় না করতে পারে, বেআইনি প্রবেশ না করে এবং কোনো পরিকাঠামোর কোনো তথ্য চুরি না করে, বিন্যাস না করে, ক্ষতি না করে। জি, আমরা কিন্তু ইতিপূর্বেও দেখেছি যে বাংলাদেশের অনেক সরকারি ওয়েবসাইট থেকে বিভিন্ন তথ্য চুরি করা হয়েছে বা ওয়েবসাইটগুলো হ্যাক করা হয়েছে বিভিন্ন সময়। এই যে আপনি আইনটি বললেন এবং শাস্তি বিধানটি বললেন, এটি থাকতেও কেন আমরা আসলে হ্যাকিংটাকে নিরোধ করতে পারছি না? বিশেষ করে আমি যদি একটি উদাহরণ দেখি যে আমাদের বাংলাদেশ ব্যাংকের যে রিজার্ভ চুরি হয়, সেখানেও কিন্তু একটি হ্যাকিংয়ের বিষয় ছিল। আমাদের এই আইনটিকে আসলে কার্যকর করতে কোনো লিমিটেশনটা কোথায় আসলে? এখানে একটা সুন্দর বিষয় আছে, দেখবেন এই আইনটায় যে সাজাগুলো দেওয়া হয়েছে সম্পূর্ণ মানে নির্ভর করে সাইবার ট্রাইব্যুনালের জজের উপর। কিরকম, যেটা বলা হলো 5 বছর সর্বোচ্চ, সর্বনিম্ন নাই, 50 লক্ষ টাকা বা 1 কোটি টাকা জরিমানা সর্বোচ্চ, সর্বনিম্ন নাই। জি। এইখানে কিছুটা সমস্যাও দেখা দেয় এবং প্রথম যে বিষয়টা, এই যারা এই চাকরির সাথে জড়িত আছেন, এই যে যে হ্যাকিং এর কথাটা বললেন আপনারা, বেআইনিভাবে মানে বেআইনিভাবে কম্পিউটার হ্যাকিং সিস্টেম করে, নেটওয়ার্কে হ্যাক প্রবেশ করে করা, একটা সোসাইটিকে ধ্বংস করে তথ্য দেয়, উপাত্ত চুরি করা। চুরি করে, জি। ধ্বংস করে দেয়। এখানে দেখবেন আসলে এদের বিরুদ্ধে ওইভাবে মানে অ্যাপ্লাই হচ্ছে না আইনগুলো, মানে পরিপূর্ণভাবে হচ্ছে না, শনাক্ত করছে না। যারা যারাই দায়ী, এদের সাথে রাঘব বোয়ালদেরই থাকে, সেভাবে কোনোভাবে কাটছাট পেয়ে যায় তারা। অনেক ক্ষেত্রে তো এই অপরাধগুলো প্রমাণ করতে হলে এক্সপার্ট এভিডেন্সের প্রয়োজন হয়, যেটা আমরা বিশেষজ্ঞ মতামত প্রয়োজন হয়। এক্ষেত্রে কি আমাদের যারা আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে বা তদন্তকারী সংস্থাগুলো রয়েছে, তারা কি এই বিষয়গুলোতে যথাযথ দক্ষতা রয়েছে যে এগুলো তারা যথাযথ তদন্ত করে এই হ্যাকিংগুলো চিহ্নিত করতে পারছে বলে আপনি মনে করেন? এখানে একটা বিষয় দেখবেন যে এখানে তদন্ত, জি। যে তদন্ত বলা আছে যে কোনো একজন কর্মকর্তা করবে, এটা যে কোনো সংস্থারই হয়। যদি ট্রাইব্যুনাল মনে করে একটা তদন্ত দল গঠন করে দিতে পারে এক্সপার্টদের নিয়ে, বিভিন্ন সংস্থার লোকজনদেরকে নিয়ে, এখানে একটা সুযোগ আছে যে এক্সপার্ট ওপিনিয়ন প্রয়োজন হলে, পরীক্ষা নিরীক্ষা প্রয়োজন হলে এই কাজগুলো করতে পারে। এটা ট্রাইব্যুনালের হাতে আছে। ট্রাইব্যুনাল ইচ্ছা করলে তারা যদি মানে স্বপ্রণোদিত হয়ে চায় যে একটা বিষয়ের তথ্য উপাত্ত বের হয়ে আসুক, কিভাবে এই অপরাধটা সংগঠিত হইলো, এটা সম্ভব। কিন্তু আমাদের আইনে সাধারণত এই ধরনের দেখি না আমরা, যে এই ধরনের তদন্ত কমিটি গঠন করে দিয়েছে, কোনো এক ব্যক্তিকে দিয়েছে একটা সংস্থার, উনি যেটাই করে সেটাই হয়ে যায়। জি। বর্তমান সময়ে আমরা দেখছি যে অনলাইনে খুব প্রতারণা হচ্ছে। বিশেষ করে আগে যেমন প্রতারণার একটি ধরন ছিল, যে কোনোভাবে আর্থিক কোনো একটা কেলেঙ্কারি হতো বা লেনদেন হতো। এখন আমরা অনলাইনে দেখছি যে এই বিষয়টি এখন ডিজিটাল মাধ্যমে চলে আসছে, যে কারো কাছ থেকে প্রতারণা করে, ফ্রড করে তার কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়া হচ্ছে। এই এবং বিভিন্ন ই কমার্স সাইটের বিরুদ্ধেও এই ধরনের অভিযোগ আসছে যে তারা বিভিন্ন বিজ্ঞাপন দিয়ে প্রলুব্ধ করে মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ নিচ্ছে। এই যে অনলাইনে প্রতারণা বা ডিজিটাল স্পেসে যে প্রতারণাটা হচ্ছে, এটির জন্য এই আইনে শাস্তির কি বিধান আছে? এখানে আপনি দেখবেন এটা বলা আছে 22 ধারায়, জি। সাইবার সুরক্ষা আইন 2026-এর 22-এ বলা আছে জি। যে প্রতারণা করে কারো অর্থনৈতিক ক্ষতিও করতে পারে বা নিজেও লাভবান হতে পারে। এই ক্ষতি বা লাভবান, এটাই বলা আছে যে আপনার সাজাটা হলো 5 বছর এবং 50 লক্ষ টাকা, জি। এটা জরিমানা আছে। এগুলো ওই হাইয়েস্ট, ওইটা কিন্তু লোয়েস্ট কোনো নাই। জি। হ্যাঁ, এখন এই বিষয়গুলা অনলাইনের মাধ্যমে প্রতারণা হলে এই সাজায় তারা শাস্তি পাবে বলা আছে। জি, শাস্তির থেকে এটিকে আসলে প্রতিরোধে কি করা যেতে পারে এই ধরনের প্রতারণা? কারণ আসলে একটি বিষয় যেটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে ইউজারদের সচেতনতা, তাদের সচেতনতা বাড়াতে হবে, যে কারোর সাথে লেনদেন করা থেকে বিরত থাকতে হবে। এছাড়া কি করণীয় রয়েছে? এটা প্রথম হচ্ছে যে আমার সাইবার সুরক্ষা, এটা খুব কনফিডেন্টলি করতে হবে, এটার গোপনীয়তা থাকতে হবে অনেক। দেখা যাচ্ছে যে একটা ডিজিটাল সিস্টেমের অনেক মানুষ যায়, যেমন ব্যাংকে যে ঘটনাগুলো ঘটে
দেখা যায় যে ওই তথ্যগুলো অনেকের কাছে থাকে, শনাক্ত করাটাই কঠিন যে কার মাধ্যমে এটা হলো। স্পেসিফিক যদি এটা নিরাপত্তা নিজে নিজে সৃষ্টি না করে এবং এটা নিয়ন্ত্রণে না রাখে, তাহলে এই ধরনের দুর্ঘটনা ঘটতে থাকে। এবং এই দুর্ঘটনা ঘটার ক্ষেত্রে রেসপন্সিবিলিটি পার্সন ঠিক করে দেওয়া উচিত যে এইখানে এই দায়িত্বে যারা থাকবে, এইখান থেকে কোনো ধরনের কিছু ঘটলে আপনারাই দায়িত্বশীল হবেন এবং আপনারাই এটার জন্য শাস্তি পাবেন। স্পেসিফিক যদি কাউকে দেওয়া হয় তখন সে সবসময় সজাগ থাকবে। এটা মানে যেমন একটা ঘর যদি চুরির হাত থেকে রক্ষা করতে হয়, তাকেই নিয়ন্ত্রণ করতে হবে, তালা কয়টা দিতে হবে, কি করতে হবে, এখানে পরিবেশটা কি, এটার ভিতরে কত গুরুত্বপূর্ণ জিনিস আছে সেটার উপর ডিপেন্ড করে তার সুরক্ষা নিশ্চিত করতে হবে। কিন্তু যখন প্রতারণাটি করা হয় কোনো ফেক প্রোফাইল দিয়ে, আমরা জানি যে সামাজিক মাধ্যমে এখন অনেক অনেক বেশি ফেক প্রোফাইল ব্যবহার করা হচ্ছে, সেক্ষেত্রে এখানে সরকার বা আইন শৃঙ্খলা বাহিনীর কি করণীয় রয়েছে? কারণ আমরা দেখছি যে দেশের বাইরে থেকে এই ফেক প্রোফাইলগুলো ইউজ করা হয় এবং সেগুলো থেকে এআই জেনারেটেড বিভিন্ন ছবি ব্যবহার করে বিভিন্ন মানুষকে মিসলিড করা হয়, মিসগাইড করা হয়। সেক্ষেত্রে আসলে কি করণীয় রয়েছে? এখানে সবসময় সরকারের একটা ভূমিকা থাকে এবং আইটি সেক্টরের একটা ভূমিকা থাকে। যেমন দেখবেন ফেসবুকে একটা অ্যাকাউন্ট ওপেন করে, ফেক অ্যাকাউন্ট, কিভাবে করলো, কে করলো, কোথা থেকে করলো, তার আইডেন্টিটি এগুলো নাই, এগুলো সরকার নিয়ন্ত্রণ করতেছে না। এইগুলাই প্রথম নিয়ন্ত্রণে আনতে হবে এবং আইটি সেক্টরেরও এই ব্যাপারে কাজ করতে হবে যে কোনো আইডেন্টিফাই না হলে কোনো ব্যক্তির ওই অ্যাকাউন্টই ওপেন হবে না। সুতরাং ওই অ্যাকাউন্ট যদি ওপেন না হয়, ফেক অ্যাকাউন্ট, ওই দ্বারা কাউকেও ক্ষতি করতে পারবে না, কারণ সে তো করতে পারতেছে না। তার নিজের ছবি দিতে হবে, যদি ম্যান্ডেটরি হয় যে একটা ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করবে, তার নিজের ছবি ছাড়া ওটা ওপেনই হবে না। যে আইডি নাম্বার দিতে হবে, এনআইডি, ওইটা ছাড়া তার ওপেন হবে না। তার একটা মোবাইল নাম্বার দিতে হবে, এটা ছাড়া ওপেন হবে না। কিন্তু দেখা যায় এগুলো কিছুই লাগে, আইডি ভেরিফিকেশন বাধ্যতামূলক করা উচিত বলে আপনি মনে করেন? ডেফিনেটলি। বর্তমান সময়ে আরেকটি বিষয় যেটি আসলে খুব উদ্বেগ হয়ে দাঁড়িয়েছে, সেটি হচ্ছে অবৈধ ই ট্রানজ্যাকশন। আমরা দেখেছি যে বিভিন্ন বাংলাদেশ ব্যাংক এবং আমাদের ফরেন কারেন্সি রেগুলেশনস আছে, এই আইনে বলা আছে যে কোন কোন ট্রানজ্যাকশন করলে এটি আইন পরিপন্থী হবে। বিশেষ করে আমরা দেখেছি যে ক্রিপ্টোকারেন্সি কিন্তু বাংলাদেশে এখনও নিষিদ্ধ করা হয়েছে বাংলাদেশ ব্যাংক থেকে। তারপর আমরা দেখছি যে বাংলাদেশের ভেতরে অবৈধ ক্রিপ্টোকারেন্সির লেনদেন হচ্ছে। তাছাড়া অনেক ই ওয়ালেট ব্যবহার করা হচ্ছে লেনদেনের ক্ষেত্রে, ডিজিটাল কারেন্সি ব্যবহার করা হচ্ছে, যেগুলো বাংলাদেশ ব্যাংকের কোনো অনুমোদন নেই। এক্ষেত্রে আমাদের যে বিদ্যমান আইনটি রয়েছে, সাইবার সুরক্ষা আইন, এই আইনে কি বলা হয়েছে এইসব ই ট্রানজ্যাকশন যদি কেউ বেআইনিভাবে করে থাকে? এখানে দেখবেন এটা সাইবার সুরক্ষা আইন 2026-এর 24 ধারায় বলা হয়েছে যে বাংলাদেশ সরকারের অনুমোদন নাই এবং বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নাই, এই ধরনের কোনো এই ট্রানজ্যাকশন করা যাবে না, একদম স্পেসিফিক বলা আছে। কিন্তু দেখেন, আপনি এই বিষয়গুলো জানেন যে এই ট্রানজ্যাকশন হচ্ছে, আমিও জানি, সোসাইটিও জানে, এই কর্তৃপক্ষরাও জানে, কিন্তু তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না। এজন্য সাজাও আছে যে 1 বছর এবং 10 লক্ষ টাকা জরিমানা অথবা বোধই করতে পারে। কিন্তু এই যে কর্তৃপক্ষ যারা দেখভাল করবে, তারা আসলে সঠিকভাবে দায়িত্ব পালন করতেছে কিনা, এটাই বড় বিষয়। কিন্তু এই ট্রানজ্যাকশনের মাধ্যমে কিন্তু অন্যান্য অপরাধও হচ্ছে, মানি লন্ডারিং হচ্ছে, বিশেষ করে হুন্ডির মাধ্যমে টাকা পাচার হয়ে যাচ্ছে বাইরে। সেটির ক্ষেত্রে যদি আমি বিবেচনা করি, তাহলে কি 1 বছরের সাজা, যেটি শাস্তির বিধান যেটি আপনি বললেন, সেটি কি যথার্থ বলে আপনি মনে করেন? এটার মিনিমাম সাজা দেওয়া উচিত। প্রত্যেকটা বিষয় আপনি দেখবেন, এইটা একটা সমাজের ক্ষতি হচ্ছে, একটা রাষ্ট্রের অর্থনীতির ক্ষতি হচ্ছে এবং জনগণের ক্ষতি হচ্ছে। এই টাকাগুলো মানি লন্ডারিং হয়ে দেশের বাইরে চলে যাচ্ছে। বিদেশে আমাদের ভাইয়েরা মাথার ঘাম পায়ে ফেলায়া ডলার আনে এখানে বাংলাদেশে, যারা অর্থনীতিটা সচল করে রাখছে। আর বাংলাদেশে আমাদের মতো কোটটাই পরা লোকেরা, এই কোটটাই পরা লোকেরা এই ট্রানজ্যাকশন যেটা অবৈধ, সেইভাবে মানিগুলো ট্রান্সফার করে দিচ্ছে বিদেশে। এইখানে সাজা সর্বোচ্চ দেওয়া উচিত, সর্বোচ্চ সাজা ইনশিওর করা উচিত। আর নাইলে 1 বছরের সাজা এগুলো বিষয় না, তো বের হয়ে যায়, জামিনে বের হয়ে যায়। নিম্ন কোর্ট জামিন দেয় না, হাইকোর্টে বের হয়ে যায়, এগুলো স্বাভাবিক ব্যাপার। কারণ 1 বছরের সাজা এটা বে লেভেল অফেন্স, এটা বে লেভেল অফেন্স। আমরা ফেসবুকে আপনি অনুষ্ঠানের শুরুতে বিশেষ করে একটি কথা বলেছিলেন, সেটা হচ্ছে যে কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়টি। বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে আমরা দেখছি যে অনেক ফেক ছবি প্রকাশিত হয় অনলাইনে এবং সোশ্যাল মিডিয়াতে, এবং এই ফেক ছবিগুলো
আসলে অনেক ব্যক্তি আছেন যারা আসলে এটি ধরতে পারেন না যে এটা কি আসলে এআই জেনারেটেড নাকি এটি আসলে অরিজিনাল কোনো ছবি। এটি ট্রেস করাটা অনেকের ক্ষেত্রে কঠিন হয়ে যায় আসলে। আহ, এসব ক্ষেত্রে আপনি আমাদেরকে আইনের কোনো পরিবর্তনের প্রয়োজন রয়েছে, বিশেষ করে এআই জেনারেটেড ছবি দিয়ে কিন্তু বিভিন্ন ব্যক্তিকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে, বা আমরা দেখছি যে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা হচ্ছে এইসব ছবি ব্যবহার করে। সেক্ষেত্রে আসলে কি করণীয় রয়েছে? দেখবেন আপনি যে প্রশ্নটা সুন্দর একটা প্রশ্ন করেছেন, যে এটা এই আইনে বলা আছে এই ধর্মীয় অনুভূতিতে আঘাতের ব্যাপারে, এটা 26-এ বলা আছে। জি। 26-এ বলা আছে ধর্মীয় অনুভূতিতে আঘাত বা জাতিগত একটা বিদ্বেষ সৃষ্টি করার জন্য ফেক আইডি দিয়ে ফেক তথ্য, ফেক ছবি পোস্ট করে। হ্যাঁ, এইগুলো তো আসলে একটা জাতিগত দাঙ্গার সৃষ্টি হয়ে যায়। এই জাতিগত দাঙ্গার কারণে দেখা যায় যে একটা দেশের আর্থ সামাজিক, মানুষের রাজনৈতিক এবং মানুষ যে শান্তিপূর্ণভাবে দেশে চলাফেরা করবে সেইখানে বাধাগ্রস্ত হয়। সুতরাং এই বিষয়গুলোকে খুব কঠোরভাবে দেখা উচিত, এবং এখানে আমার মনে হয় যে এই সাজাটা খুবই নগণ্য সাজা। এখানে সাজার লেভেল আরও বাড়ানো উচিত, এবং এটা এনশিওর করা উচিত যে ফেক কেন হবে, এআই জেনারেটেড হতে পারে, নিজের অ্যাকাউন্ট থেকে হবে। এই ফেক তখনই হয় যখন দেখা যায় যে নিজের অ্যাকাউন্ট না, সে তো আর ধরা পড়ছে না, সে ফেক অ্যাকাউন্ট দিয়ে করার জন্যই ফেক অ্যাকাউন্ট ওপেন করা হয়। কিন্তু প্রেক্ষাপটটা যদি এরকম হয়, আমরা দেখেছি যে অনেক সরকারি অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তির ছবি ব্যবহার করে ছবিগুলো বিকৃত করা হয়, এমনকি আমার বা আপনার ছবি বিকৃত করা হতে পারে এআই দিয়ে। যখন আমরা এর ভিকটিম হচ্ছি, আমরা তখন একজন সাধারণ ব্যক্তি হিসেবে আমার কি করণীয় রয়েছে? আচ্ছা, আমাদের তো এইভাবে ভিক্টিমাইজ কোনোভাবেই হলে আমাদের তো আইনের আশ্রয় নিতে হবে। জি। এখন আপনি যে কথাটা বলেছেন, এটা আইনের আশ্রয়টা কিভাবে নিতে পারি? আইনের আশ্রয়টা তো আমরা থানার মাধ্যমেও নিতে পারি, এবং সাইবার ট্রাইব্যুনালেও আমরা যেতে পারি। এবং এটা বলা আছে, যেটা আপনি বললেন যে আমার যদি সম্মানের হানি আপনার ঘটায়, ছবি বিকৃতি করা হলো, বা আপনার সাথে এমন একজনের ব্যক্তির ছবি জুড়ে দেওয়া হলো যেটি আপনার জন্য মানহানিকর, এরকম যদি কোনো ছবি প্রকাশিত হয় অনলাইনে। এটা দেখা যায় 25 ধারায় বলা আছে জি। যে ব্ল্যাকমেইলিং করা, জি। হ্যাঁ, বা প্রতারণা যেটি। যৌন হয়রানি, ব্ল্যাকমেইলিং এইভাবে যে করে, এই বিষয়গুলা করে, এই জন্য 25-এ এটা বলা আছে যে যদি কোনো কোনো নারী ও শিশুর বিরুদ্ধে হয় বিষয়টা, তাইলে এটা সাজা আছে 5 বছর এবং 50 লক্ষ টাকা। 25 ধারায় যেটি বলা 20 লক্ষ টাকা। হ্যাঁ, 25 ধারায় বলা আছে। আর নারী এবং শিশু বাদে যদি হয়, তাহলে দেখা যায় যে এটা 2 বছর এবং 10 লক্ষ টাকা জরিমানা আছে, 2 বছরের সাজা আছে। আমার মনে হয় যে এই যে আপনি একটা কথা বলছেন, এক্ষেত্রে যিনি ভুক্তভোগী তার প্রথমে কি করণীয় রয়েছে? তিনি যখন ভিডিওটা বা ছবিটা দেখবেন, তিনি আসলে কি আইনগত পদক্ষেপ এটা নেবেন তো এক্ষেত্রে? প্রথমে আসলে তার আগে এটা সেভে নিয়ে নিতে হবে, কারণ এই ডকুমেন্টটা তো আবার যে কোনো সময় সে ডিলিট করে দিতে পারে, যে তার কাজটা হয়ে গেল, এটা একটা ফরমিং টাইমের জন্য হয়ে গেল। এর জন্য তার আগে ডিলিট সেভ করে নেওয়া, এবং সাথে সাথে থানাকে অবগত করা, এবং থানা যদি এটার প্রপার অ্যাকশনে না যায় তখন ট্রাইব্যুনালে আসা, তখন এই অভিযোগটা দায়ের করা, তখন ট্রাইব্যুনাল এটাকে আমলে নিতে পারে এবং তদন্তের আদেশ দিতে পারে বা এফআইআর হিসাবেও দিতে পারে। তাহলে আপনার বক্তব্য থেকে আমরা জানতে পারছি যে যিনি ভুক্তভোগী রয়েছেন, তিনি ওই ভিডিওটা বা ছবিটা অবশ্যই ডাউনলোড করে তার কাছে সংরক্ষণ করতে হবে, এবং পরবর্তীতে তিনি তার যে সংশ্লিষ্ট এলাকার থানা রয়েছে, থানায় গিয়ে তিনি চাইলে এজাহার দায়ের করতে পারেন। যদি কোনো কারণে থানা এজাহার নিতে অপারগতা প্রকাশ করে, সেক্ষেত্রে তার নিজ জেলায় যে সাইবার ট্রাইব্যুনাল আছে, সেই সাইবার ট্রাইব্যুনালে তিনি পিটিশন মামলা দায়ের করতে পারেন বা কমপ্লেইন পিটিশন দায়ের করতে পারেন। আপনি সাইবার ট্রাইব্যুনালের কথা বললেন, যে এই সাইবার ট্রাইব্যুনাল একটি বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, যেটি আসলে ডিজিটাল, আমরা দেখেছি 2006 সালেই প্রতিষ্ঠিত হয়েছিল। এই ট্রাইব্যুনালের এখতিয়ার কি কি রয়েছে? মানে এখতিয়ার বলতে আপনি একটু মানে এই ট্রাইব্যুনাল কি ধরনের বা কোন ধরনের মামলা বিচার কার্য করবে? এটা তো মূলত স্পেশালি সাইবার ট্রাইব্যুনালের জন্যই গঠিত হয়েছে। সাইবার ট্রাইব্যুনালে যে আইনগুলো আছে, এই আইনে যে অপরাধগুলো সংগঠিত হচ্ছে, সেগুলোই বিচার করবে। সকল মামলাগুলো সাইবার ট্রাইব্যুনাল কর্তৃক বিচার হবে। যখন এই আইনে আমরা অনেকগুলো অপরাধ নিয়ে ইতিমধ্যে আলোচনা করেছি, যে অপরাধগুলো সংগঠিত হয়েছে, এগুলোর তদন্তের প্রক্রিয়া সম্পর্কে আইনে কি বলা হয়েছে? এটা তদন্তে আপনার এই 32-এ বলা হয়েছে যে
এটা 90 দিনের মধ্যে তদন্ত রিপোর্ট দিতে হবে। জি যদি 90 দিনের মধ্যে তদন্তকারী কর্মকর্তার রিপোর্ট দিতে না পারে, তাহলে তার হায়ার অথরিটি, তদন্তকারী ওই সংস্থার হায়ার অথরিটির থেকে 15 দিন সময় নিতে পারবে। যদি তখনও দেখা গেল সে রিপোর্ট দিতে পারতেছে না, তখন তার আবার ট্রাইব্যুনালে পিটিশন দিতে হবে, সাইবার ট্রাইব্যুনালে। তখন সাইবার ট্রাইব্যুনাল থেকে সে 30 দিনের সময় নিতে পারবে। এরপরে দেখা গেল তারপরেও সে পারল না কোনো কারণে এটা করতে, মানে রিপোর্টটা বা তদন্ত সমাপ্ত করতে, তখন সাইবার ট্রাইব্যুনাল এটারে একটা ওই মানে দল গঠন করে দিতে পারে। কি কি এক্সপার্টের তার প্রয়োজন, যেটা সে সাহায্য পাচ্ছে না, সেই এক্সপার্টগুলো ইনক্লুড করে পুনরায় সময় দিতে পারে। জি এই অপরাধগুলো তদন্তে অবশ্যই বিশেষজ্ঞ মতামত একটি গুরুত্বপূর্ণ বিষয়, এবং যখন বিশেষজ্ঞ মতামত নেওয়া হচ্ছে বা ফরেনসিক এভিডেন্স করা হচ্ছে, এই সাক্ষ্যটি যখন আদালতে উপস্থাপন হয়, এই সাক্ষ্যটি উপলব্ধি করার জন্য আপনি কি মনে করেন যে এখানে কোনো সাইবার ট্রাইব্যুনালে একজন আইটি এক্সপার্টকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা প্রয়োজন রয়েছে? কারণ যিনি বিচারক, তার হয়তোবা এই আইনের যে বিষয়গুলো বা যে তথ্য প্রযুক্তির যে কঠিন বিষয়গুলো, এগুলো হয়তো উপলব্ধি করতে তার জন্য কঠিন হতে পারে বাস্তব প্রেক্ষিতে। সেক্ষেত্রে কোনো আইটি এক্সপার্ট বা একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এই ধরনের কোনো ব্যক্তিকে কি সেই ট্রাইব্যুনালের সদস্য বা মেম্বার করা আপনি মনে করেন প্রয়োজন রয়েছে? আপনি একটা বিষয় দেখবেন, এটাই আপিলে বলা আছে জি যে সাইবার নিরাপত্তা আইনের 2026 আপিল ট্রাইব্যুনাল 41। এখন আপিল ট্রাইব্যুনালটা গঠন হয় তথ্য প্রযুক্তি আইনের 82 ধারা অনুযায়ী। সেখানে বলা আছে যে আপিল ট্রাইব্যুনালটা কারা হবে। একজন আমাদের হাইকোর্টের বিচারপতি, একজন কিন্তু আছে আইটি এক্সপার্ট, জি এবং একজন জেলা জজ। তাইলে আসলে যদি এই আইটি এক্সপার্টটা ওই সাইবার ট্রাইব্যুনালেই দেওয়া হইতো, তাহলে অনেক সমস্যার সমাধান ওইখান থেকেই হয়ে যেত। সুতরাং এটা ম্যান্ডেটরি করা উচিত যে সাইবার নিরাপত্তা বিচারের জন্য এই ট্রাইব্যুনালে একজন সবসময় সহযোগী হিসাবে ওই বিচারকের সাথে একজন আইটি এক্সপার্ট থাকা অবশ্যই জরুরি। আর অন্যথায় এটার অনুধাবন করা সম্ভব না অনেক বিষয়। জি আমি খুব সংক্ষেপে জানতে চাচ্ছি যে বর্তমান সময়ে আসলে অপরাধের ধরন বদলেছে। এখন অনেক অপরাধ যেটি আমরা হয়তোবা 20-30 বছর আগেও চিন্তা করতে পারিনি, নতুনভাবে এগুলো ডিজিটাল স্পেসে বা সাইবার স্পেসে করা হচ্ছে। 2026 সালে যে আইনটি, এই আইনটি দিয়ে কি এই জটিল অপরাধগুলো, বিশেষ করে হ্যাকিং থেকে শুরু করে যে জালিয়াতি, প্রতারণা, এগুলো নিরোধ করা সম্ভব বলে আপনি মনে করেন, বা আইনে কোনো সংশোধন প্রয়োজন রয়েছে? এই আপাত দৃষ্টিতে যে বিষয়গুলো দেখা যাচ্ছে, আমাদের এই আইনটা ইমপ্লিমেন্ট যদি হয়, এক্সপার্ট যদি থাকে এবং রিপোর্টগুলো খুব তাড়াতাড়ি হয়, এই বিচারগুলো সম্পন্ন হইতে পারে তাড়াতাড়ি। কারণ এইটা তো কোনো সাক্ষীরও প্রয়োজন নাই, কারণ এটা এভিডেন্স তো তথ্য প্রযুক্তির বিষয়ে চলে আসে। সুতরাং খুব শর্টলি এটার বিচার করতে পারে। এটার বিচারের জন্য যে সময়, দীর্ঘসূত্রিতা, আমার মনে হয় সময়টাও কমায় দেওয়া উচিত। এই সময়টা কমায় দেওয়া উচিত, এবং এই আইনেই বিচার সম্ভব। কারণ এখন পর্যন্ত এই ধরনের কোনো সমস্যার সৃষ্টি হয়নি। কিছু সংশোধন, বিয়োজন, সংযোজন প্রয়োজন। বিশেষ করে এই আইনে যারা সাইবার ট্রাইব্যুনালে যারা প্রসিকিউটর রয়েছে, আমার মনে হয় তাদেরও এক্সপার্ট ট্রেনিং এর ব্যবস্থা করা যেতে পারে, তাহলে তারাও মামলাগুলো প্রমাণে আমার মনে হয় যথাযথ ভূমিকা রাখতে পারবে। অ্যাডভোকেট শেখ আব্দুল্লাহ নাসির, আপনাকে অনেক ধন্যবাদ স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, আপনার কলা কৌশলীদেরকেও ধন্যবাদ, এটিএন বাংলার পরিবারের সকল সদস্যকেও ধন্যবাদ, এবং এই অনুষ্ঠান যারা দেখেছে দেশ বিদেশে সকল শ্রোতাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। সকলকেই ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের মূল্যবান মতামত বা পরামর্শ আমাদের কাছে চিঠি লিখে জানাতে পারেন এই ঠিকানায়। পরিচালক, ল অ্যান্ড অর্ডার, এটিএন বাংলা, ওয়াসা ভবন, 2য় তলা, 98 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। তাছাড়া আমাদের কাছে ইমেইল করতে পারেন l.orderatn@gmail.com। আগামী পর্বে আইনের নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো অতিথির সাথে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। সে পর্যন্ত ভালো থাকুন। খোদা হাফেজ।